সাইমুম সিরিজ ৪ পামিরের আর্তনাদ পর্ব ১ জমাট অন্ধকার। এই জমাট অন্ধকারে সলসাগরের কালো বুক চিরে তীব্র বেগে এগিয়ে চলেছে একটি বোট। উপরে তারার দিকে চেয়ে দিক নির্ণয় করছে ড্রাইভার। শেডে ঢাকা একটি ম্লান আলোর সামনে রাখা মানচিত্র দেখে ড্রাইভারকে মাঝে মাঝে পথের নির্দেশ দিচ্ছেন আহমদ মুসা। আহমদ মুসার চোখে ইনফ্রারেড গগলস। একসময় আহমদ মুসা মানচিত্র থেকে মুখ তুললেন, দুটি হাত উপরে তুলে আড়মোড়া ভাঙলেন, তারপর চেয়ারে গা এলিয়ে দিলেন। চেয়ারে মাথাটা ঠেকাতেই যন্ত্রণায় তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এল। আহত মাথাটার কথা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। মাথার ব্যথা মনে পড়তেই কাগায়ানের চিত্র ভেসে উঠল তার চোখে। প্রশান্তির এক নিঃশ্বাস বেরিয়ে এল বুক থেকে। সমস্ত মুসলমানদের সবচেয়ে বিপদপূর্ণ উত্তর মিন্দানাও অঞ্চলের গুরুত্বপূর্ণ কাগায়ান দখলে আসায় অনেক সুবিধা হয়েছে। প্রায় ১.৫ লাখের মতো মুসলমান তাদের হারানো বাস্তুবিতায় ফিরে যেতে পারবে। একটি খোঁচা এসে লাগল আহমদ মুসার মনে। দেশের বাইরে থেকে আসা খ্রিস্টানরা যারা মুসলমানদের সহায় সম্পদ দখল করে বসে আছে, তারা তাহলে যাবে কোথায়? কুঞ্চিত হয়ে উঠল আহমদ মুসার ভুজুগল। ভাবলেন তিনি, ওদের ওপর কোনো অবিচার করা যাবে না। তবে যারা ভূমি দখলের রাজনীতি নিয়ে মিন্দানাও এসেছে, তাদের অবশ্যই মিন্দানাও ছাড়তে হবে। আর যারা দেশের অনুগত নাগরিক হিসেবে বাস করতে চায়, তাদের যোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ওরা আমাদের ভাই না হোক, আল্লাহর বান্দা তো বটেই। ওরা চিরদিনই পথ ভুলে থাকবে, এ কথা কে বলতে পারে? ওদের হৃদয় জয় করার, ওদের সামনে সত্য তুলে ধরার এই তো সময়। বিজিতের ওপর প্রতিশোধ না নিয়ে ওদের চিরতরে ভাই করে নেওয়াই তো আমাদের কাজ, আমাদের ধর্ম। সামনের আকাশ থেকে এক বিরাট নক্ষত্রের পতন হল। আলোর এক বিশাল গুচ্ছ নিয়ে তা নেমে এসে সোলসাগরের অন্ধকার বুকে কোথায় যেন হারিয়ে গেল। আহমদ মুসা চোখ থেকে ইনফ্রারেড গগলসটি খুলে বাঁ হাতে রাখলেন। ডান হাতে চোখ দুটি একটু রগড়ে তারাখচিত আকাশের দিকে তাকালেন। আদম সুরত গড়িয়ে পড়েছে পশ্চিম আকাশে। দীর্ঘ ছায়াপথটি সোলসাগর পেরিয়ে যেন মালয়েশিয়ার মাথার ওপর গিয়ে ঝুলে আছে। আকাশ থেকে চোখ নামাতে পারলেন না আহমদ মুসা। স্নিগ্ধ তারার আলোয় সাজানো সেই নীরব আকাশে এক অদ্ভুত প্রশান্তি। পৃথিবীর কোনো দুঃখ বেদনা, কোনো সীমার পীড়ন সেখানে যেন নেই। আহমদ মুসার অশরীরী চোখ ছুটে চলল এক তারার জগৎ পেরিয়ে আরেক তারার জগতে। সেখান থেকে আরও ওপরে, আরও এক তারার জগতে। কিন্তু শেষ নেই এ যাত্রার। শেষ নেই সেই ভয়াবহ নীরবতায় ঢাকা মহাশূন্যের। কোথায় সেই সিদরাতুল মুনতাহা? আর কত দূরে? মহানবীর বুরাক নেই, পথপ্রদর্শক জিব্রাইলও তো নেই। এ মর্তজগতে এ প্রশ্নের জবাবও তাই আর নেই। অপরিসীম ক্লান্তি নিয়ে আহমদ মুসার চোখ দুটি ফিরে এল মর্তের কঠিন মাটিতে। বাঁ হাতে রাখা ভাঙা গগলসটি ডান হাতে নিয়ে পড়তে যাবেন, এমন সময় বোটের ড্রাইভার নূর আবদুল্লাহ বলল, জনাব, মনে হচ্ছে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। নূর আবদুল্লাহর দৃষ্টি সামনে নিবদ্ধ, তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ। নূর আবদুল্লাহ মোটরবোটের গতি একেবারে ধীরে করে দিল। সামনের জমাট অন্ধকারটি এখন একদম সামনে এসে গেছে। আহমদ মুসা ভালো করে তা নিরীক্ষণ করে বললেন, বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নাও আবদুল্লাহ। কামানের পাশে দাঁড়ানো আবু ও সেলিমকে বললেন, দুটো কামানের মুখই দক্ষিণ দিকে ঘুরিয়ে রাখো, প্রস্তুত থাকো। নূর আবদুল্লাহ নিমেষে বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু সঙ্গে সঙ্গেই সামনের সেই জমাট অন্ধকারের বুক থেকে আলোর বন্যা ছুটে এল। তীব্র সার্চলাইটের আলোয় চারদিক উজ্জ্বল হয়ে উঠল। আহমদ মুসা আলোর উৎসের দিকে একবার তাকিয়েই নির্দেশ দিলেন, ফায়ার! আবু ও সেলিমের কামান দুটো গর্জে উঠল। প্রবল এক ঝাঁকুনিতে কেঁপে উঠল বোট। নির্ভুল নিশানা। অন্ধকারের সেই কালো জীবটির রক্তচক্ষু যেন উড়ে গেল। আবার আঁধারে ঢেকে গেল চারদিক। কিন্তু সঙ্গে সঙ্গেই পূর্ব, পশ্চিম ও উত্তর এই ৩ দিক থেকে জ্বলে উঠল আরও ৩টি সার্চলাইট। সেই সঙ্গে ডেক মাইকে এক বিরাট গলা শোনা গেল, পালাবার পথ নেই মিস্টার মুসা।
চারদিক থেকে 4টা জাহাজ ঘিরে ফেলেছে। আত্মসমর্পণ করলে খুশি হব। আহমদ মুসা মুখ ঘুরিয়ে 4টি জাহাজের অবস্থান একবার দেখে নিলেন। দক্ষিণ ও পূর্বে দাঁড়ানো জাহাজ দুটির ফাঁক দিয়ে কালো জমাট অন্ধকার দেখা যাচ্ছে। ওটাই উপকূল। আহমদ মুসার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। তারপর হামাগুড়ি দিয়ে স্টিয়ারিং হুইলের দিকে এগোতে এগোতে বললেন, নূর আব্দুল্লাহ, তুমি একটু সরে বসো। নূর আব্দুল্লাহ পাশের সিটে সরে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইল ধরে বসলেন। সিটে ঠিকভাবে বসতে গিয়ে মাথাটা আবার ঠোকা লাগল চেয়ারের সাথে। যন্ত্রণায় মাথা টনটন করে উঠল। দাঁতে দাঁত চেপে সেই যন্ত্রণা সহ্য করলেন তিনি। তারপর পকেট থেকে ডিম্বাকৃতি একটি জিনিস বের করে হাতে নিলেন। বাঁ হাতে ধরা স্টিয়ারিং হুইল। বোটের ইঞ্জিন তখন বন্ধ ছিল। চাবি ঘুরিয়ে স্টার্ট দিলেন। দক্ষিণ পূর্ব কোণে বোটের মুখ ঘুরিয়ে নিলেন। দূরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে হিসেব করলেন, উপকূল 2 মাইলের বেশি হবে না। আহমদ মুসা একটু ভাবলেন, তারপর বললেন, প্রিয় সাথীরা, চোখ বন্ধ করে দৌড় দেওয়ার মতো করে আমাদের সামনে এগোতে হবে। অতএব সাবধান থাকবে। কথা শেষ করার সাথে সাথেই আহমদ মুসার ডান হাত বিদ্যুৎ গতিতে ওপরে উঠল। একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র গতিতে ছুটে গিয়ে প্রায় 50 গজ দূরে বিস্ফোরিত হল। ধোঁয়ার এক পাহাড় সৃষ্টি হল। বোটটি তীব্র এক ঝাঁকুনি দিয়ে তীরবেগে ছুটে চলল সামনে। জমাট ধোঁয়ার ভেতর দিয়ে এগিয়ে চলেছে বোট। চারদিকে ধোঁয়ার দেয়াল, কিছুই দেখা যায় না। মেশিনগান আর কামানের গর্জন শোনা গেল। বোটের মাথা দক্ষিণ পূর্ব কোণে ঘুরিয়ে নেওয়ার পর আহমদ মুসা স্টিয়ারিং হুইল যেভাবে ধরেছিলেন সেভাবেই শক্ত হাতে ধরে রেখেছেন। একটি কামানের গোলা এসে বোটের গা ছুঁয়ে পেছনে পড়ল। বোটটি লাফিয়ে উঠে আবার ছিটকে পড়ল সামনে। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের ওপর ঝুঁকে বসেছিলেন। তার হাত বিন্দুমাত্র কাঁপল না। স্থির হয়ে আবার ছুটে চলল বোট। স্পিরোমিটারের কাঁটা 90-এ দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মেশিনগান ও কামানের শব্দ এবার পেছন থেকে আসছে। আহমদ মুসা বুঝলেন তিনি জাহাজের বেষ্টনী পেরিয়ে এসেছেন। উপকূলে ধাক্কা এড়াতে বোটের মুখ ডান দিকে ঘোরাতে যাবেন। ঠিক তখনই 4-5 গজ সামনে আর একটি গোলা এসে বিস্ফোরিত হল। তিনি তাড়াতাড়ি বোটের মাথা আবার বাম দিকে ঘুরিয়ে দিলেন। পুনরায় ডান দিকে ঘোরাতে যাবেন, এমন সময় বোটটি প্রবল ঝাঁকুনি খেয়ে কিসের ওপর যেন উঠে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের ওপর মুখ থুবড়ে পড়লেন। জ্ঞান হারালেন। নূর আব্দুল্লাহ সহ অন্য 6 জন ক্রু বোটের পাটাতনে শুয়েছিল। তারা গড়াগড়ি খেল। ছোটখাটো আঘাত পেলেও মারাত্মক কোনো ক্ষতি হল না তাদের। আল্লাহর অসীম রহমতে খাড়া উপকূলে ধাক্কা না খেয়ে বোটটি সমতল উপকূলের একটি চরে উঠে এসেছে। পেছনে দেখা গেল বিশাল 3টি রক্তচক্ষু উপকূলের দিকে ছুটে আসছে। দূর থেকে আসা আলোর রেখা ইতিমধ্যেই সাদা বালুর ওপর আলোয়ের নকশা এঁকে ফেলেছে। আর কয়েক মিনিটের মধ্যেই তারা উপকূলে পৌঁছে যাবে। নূর আব্দুল্লাহ ইতিমধ্যেই সংজ্ঞাহীন আহমদ মুসাকে পাটাতনের ওপর শুইয়ে দিয়েছে। কপালের এক জায়গা কেটে গেছে। সারাটা মুখ রক্তে ভেজা। মাথার পুরনো ব্যান্ডেজটিও রক্তে ভিজে উঠেছে। সেই ক্ষতস্থান থেকে আবার নতুন করে রক্ত ঝরছে। নূর আব্দুল্লাহ পেছনে তাকিয়ে দেখল, ছুটে আসা হেডলাইট 3টি আর বেশি দূরে নেই। চর ইতিমধ্যেই আলোকিত হয়ে উঠেছে। বোটের ওপর নিজের ছায়াও দেখতে পেল সে। আর এক মুহূর্ত এখানে থাকা চলবে না। নূর আব্দুল্লাহ সিদ্ধান্ত নিল। সামনে তাকিয়ে দেখল, চরের পরেই বনের কালো রেখা। নূর আব্দুল্লাহ সাথীদের দিকে চেয়ে দ্রুত বলল, গুলির বাক্স, বন্দুক আর খাবার নিয়ে তোমরা সামনে জঙ্গলের দিকে ছুটে যাও। মুসা ভাইয়ের ব্যাগ একজন নাও। বলে সে নিজেই আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ কাঁধে তুলে নিল। নূর আব্দুল্লাহ দেখল, সাথীরা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু নরম বালুর ওপর দিয়ে সে খুব দ্রুত ছুটতে পারছে না। তার উপর ভয়। বেশি ঝাঁকুনি লাগলে আহত সংজ্ঞাহীন আহমদ মুসার আরও ক্ষতি হতে পারে। তাই ঝাঁকুনি এড়িয়ে সাবধানে তবু দ্রুত পা ফেলে সামনে এগিয়ে চলল সে। চরের মাঝখানে এসে গেছে নূর আব্দুল্লাহ।
হঠাৎ এ সময় পেছন থেকে গুলির শব্দ ভেসে আসতে লাগল। তার সাথে গর্জে উঠল কামানও। বোন প্রায় সামনে এসে গেছে। নূর আবদুল্লাহ তার পা দুটোকে আরও দ্রুত করে তুলল। হঠাৎ একটি গুলি এসে নূর আবদুল্লাহর উরুতে বিদ্ধ হল। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। বালিতে মুখ গুজে গেল তার। মুহূর্তখানেক সে নিশ্চল হয়ে পড়ে রইল। তারপর মুখ তুলল। ডান হাত দিয়ে চোখ মুখের বালি সরিয়ে সামনে তাকাল। দেখল হাত দুই দূরে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ পড়ে আছে। উঠতে চেষ্টা করল নূর আবদুল্লাহ। পারল না। ডান পাটা যেন পাথর হয়ে গেছে। বৃষ্টির মতো গুলি ছুটে আসছে জাহাজের দিক থেকে। নূর আবদুল্লাহ ভাবল, জাহাজ থেকে বোট নামিয়ে এখানে পৌঁছতে এখনও কিছুটা সময় লাগবে। এই সময়টাতে তারা গুলির বৃষ্টি করে আমাদের সরে যাওয়ার পথ রোধ করতে চায়। আর এই সুযোগে যদি আমরা আহমদ মুসাকে নিরাপদ করতে না পারি, তাহলে ওদের হাত থেকে তাকে রক্ষা করা যাবে না। নূর আবদুল্লাহ সামনে তাকিয়ে দেখল তার সাথীরা বনপ্রান্তে পৌঁছে গেছে। তাদের ডাকবার জন্য সে নির্দিষ্ট নিয়মে এক তীক্ষ্ণ শীষ দিল। মাত্র মুহূর্তকাল। তারপরই দেখা গেল গুলির বৃষ্টি উপেক্ষা করে ৫ জনই ছুটে আসছে। তারা এসে পৌঁছাতেই নূর আবদুল্লাহ তাদের বলল, এক মুহূর্ত বিলম্ব নয়। তোমাদের ২ জন আহমদ মুসাকে নাও, আর ৩ জন প্রাচীরের মতো তাদের আড়াল করে সামনে এগিয়ে যাও। মনে রেখো, জাম্বুয়াঙ্গ এখান থেকে বেশি দূরে নয়। একবার জঙ্গলে ঢুকতে পারলেই নিরাপদ হবে। পিসিডার ভয়ে ওরা এই রাত্রে অন্তত জঙ্গলে ঢোকার সাহস পাবে না। যাও, দেরি করো না। ৫ জনের একজন কাসেম নূর বলল, কিন্তু আবদুল্লাহ ভাই, আপনি? নূর আবদুল্লাহ বলল, আমার কথা ভাবো না। জঙ্গলে পৌঁছতে পারবো আমি। তোমরা যাও, আমি আসছি। আহমদ মুসাকে নিয়ে তারা চলল। নূর আবদুল্লাহ কনুই ও বাঁ হাঁটুর উপর ভর করে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে লাগল। সামনে তখন গুলি ও গোলার বৃষ্টি চলছে। নরম বালির বুকে সেগুলো এসে বিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কামানের গোলা বিস্ফোরিত হয়ে নরম মাটির বুকে বিরাট গর্ত তৈরি করছে। অরণ্যের গভীর রাত। লাখো দ্বীপজোলা কালো আকাশের নিচে রাতের কালো চাদরে মোড়া বন যেন গভীর ঘুমে মগ্ন। সেই কালো বনের আড়ালে আরও গভীর অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি মসজিদ। মসজিদের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি অপ্রশস্ত নদী। মসজিদের প্রশস্ত আঙিনা থেকে একটি বাঁধানো ঘাট নেমে গেছে নদীর পানিতে। ঘাটটি ভাঙা, কোনো এক কালের পাকা ঘাটের অস্তিত্ব টিকে আছে মাত্র। ঘাটে বাঁধা আছে ২টি স্পিডবোট, আর তাতে সাজানো আছে ৪টি কামান। ছোট নদীটি দুপারের গাছগাছড়ায় প্রায় ঢাকা পড়ে আছে। উপর থেকে দেখলে মনে হয় না এখানে কোনো নদীর অস্তিত্ব আছে। মসজিদকে ঘিরে একটি জনবসতি পশ্চিম দিকে কয়েক মাইল বিস্তৃত। নদীর পূর্ব পারেও অনুরূপ আরেকটি জনবসতি। এটিও পূর্ব দিকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। বনের ভেতরে মাঝে মাঝে উন্মুক্ত তৃণভূমি ও শস্যক্ষেত দেখা যায়। এই নদী ধরে আরও উত্তরে গেলে জাম্বুয়াঙ্গ প্রদেশের উত্তরের পাহাড় পর্যন্ত এমন আরও কয়েকটি জনপদ পাওয়া যাবে। সবগুলোই মুসলিম অধ্যুষিত। ফিলিপিনো সরকারের হিসাবের খাতায় কিন্তু এদের নাম নেই। জাম্বুয়াঙ্গ সিটি সহ পূর্ব ও পশ্চিম জাম্বুয়াঙ্গর মোট জনসংখ্যার মাত্র ১২ জন মুসলমান হিসেবে দেখানো হয়েছে। এইভাবেই সংখ্যাগুরু মুসলমানরা ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। মিন্দানাওয়ের মুসলমানদের সংখ্যা যেখানে আজ ৭ লাখেরও বেশি, সেখানে বিশ্বের কাছে তাদের দেখানো হচ্ছে মাত্র ১৮ লাখ। খ্রিস্টানদের সংখ্যা বাড়িয়ে দেখানোর জন্য চলছে এক ধরনের হিসাব রাজনীতি। এ যেন সত্যকে আড়াল করার এক প্রাণান্ত কৌশল। এই জনপদের নাম মাখদুম আল খয়রুদ্দিন। জাম্বুয়াঙ্গ প্রদেশের এটি অন্যতম শক্তিশালী পিসিডা ঘাঁটি। বিখ্যাত আরবীয় ধর্মপ্রচারক দরবেশ খয়রুদ্দিনের নাম অনুসারে এই জনপদের নামকরণ হয়েছে। মসজিদটি পরিচিত মাখদুম খয়রুদ্দিনের মসজিদ নামে। মাত্র কয়েক মাস আগে ফিলিপাইনের কু ক্ল্যাক্স ক্ল্যান বাহিনী এই জনপদে হামলা চালায়। তাদের বর্বর আক্রমণে মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। গোটা জনপদ পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু সে দিন আজ আর নেই।
আহমদ মুসার পরিকল্পনা এবং এহসান সাবুরির তৎপরতায় পিসিদার শক্তি আজ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। কু ক্ল্যাক্স ক্ল্যান চক্র সবখান থেকে বিতাড়িত হয়েছে। আজ তারা আশ্রয় নিয়েছে রাজধানী জাম্বুয়াঙ্গোতে। পিসিদার এক শক্তিশালী ঘাঁটি হিসেবে মাখতুম খয়রুদ্দিন জনপদ আবার নতুনভাবে গড়ে উঠেছে। অর্ধ ডজনের মতো বিমানবিধ্বংসী কামানও রয়েছে এখন এই জনপদে। এখান থেকে ২০ মাইল পূর্বে জাম্বুয়াঙ্গো সিটি, আর ৫ মাইল পশ্চিমে জাম্বুয়াঙ্গো প্রদেশের প্রধান পিসিডা ঘাঁটি লেনাডেলে এহসান সবুরি অবস্থান করেন। তখন রাত কতটা কে জানে। পূর্ব দিগন্তের আদম সুরত পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে। মসজিদের পশ্চিম পাশে কাঠের একটি সুন্দর বাড়ি। টিনের ছাউনি দেওয়া শক্তপোক্ত বাড়িটির একটি দরজা খুলে গেল। একজন দীর্ঘাঙ্গ মানুষ বেরিয়ে এলেন ঘর থেকে। এক হাতে টর্চ, আরেক হাতে পানির বদনা। টর্চ জেলে তিনি উঠানটা একবার ভালো করে দেখে নিলেন। তারপর উঠানের এক প্রান্তে গিয়ে অজু করতে বসলেন। অজু শেষ করে আবার উঠে ঘরে এলেন। টর্চ জেলে দেয়ালঘড়িটা একবার দেখলেন। রাত ৩টা। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন লুকমান রশিদ। লুকমান রশিদ পিসিদার পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের অধিনায়ক। এই মাখদুম খয়রুদ্দিন ঘাঁটি থেকেই তিনি পশ্চিম জাম্বুয়াঙ্গো প্রদেশের পিসিডিএ প্যাসিফিক ক্রেসেন্ট ডিফেন্স আর্মি বাহিনী পরিচালনা করেন। লুকমান রশিদের ৬ রাকাত নামাজ শেষ হয়েছে। আবার নামাজে দাঁড়াতে যাবেন এমন সময় তার কানে কামানের গর্জন ভেসে এল। তিনি উৎকর্ণ হয়ে উঠলেন। হ্যাঁ, কামান দাগার শব্দ, একাধিক কামানের গর্জন। জানালা খুলে তিনি বুঝলেন দক্ষিণ দিক থেকে সেই শব্দ আসছে। লুকমান রশিদ দ্রুত খাটিয়া থেকে নেমে মাটিতে কান রেখে শব্দ পরীক্ষা করলেন। বুঝলেন দক্ষিণ সাগরের কোণে কয়েকটি জাহাজ থেকে কামান দাগা হচ্ছে। তিনি আবার এসে জায়নামাজে দাঁড়ালেন। নামাজ আর না বাড়িয়ে শুধু বিতর পড়ে নামাজ শেষ করলেন। জায়নামাজ তুলে রেখে দেয়ালে টাঙানো সাবমেশিন গানটি কাঁধে ফেলে বেরিয়ে পড়লেন লুকমান রশিদ। ততক্ষণে তার স্ত্রীসহ পরিবারের সবাই বারান্দায় এসে দাঁড়িয়েছে। সবাই প্রস্তুত। সবার পিঠে M16 আমেরিকান রাইফেল। এই অস্ত্রগুলো কুক্ল্যাক্স ক্ল্যান ও ফিলিপিনো সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া। লুকমান রশিদ যেতে যেতে বললেন, জাহাজ থেকে তীর লক্ষ্য করে কামান দাগা হচ্ছে। ২-৩ মিনিটের মধ্যেই খবর পেয়ে যাব, তোমরা অপেক্ষা করো। বলে তিনি বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে এগোলেন। মসজিদে এসে দেখলেন প্রশস্ত উঠান ভরে গেছে মানুষে। সবাই সারিবদ্ধভাবে অ্যাটেনশন অবস্থায় দাঁড়িয়ে। কারো হাতে চীনা, কারো হাতে আমেরিকান রাইফেল। মসজিদের দক্ষিণ পাশের বড় ঘরটি খোলা। ভিতরে ত্রিপলে ঢাকা ১৫০ ও ১০৫ মিলিমিটার কামান ও মেশিনগানগুলো প্রস্তুত রাখা। নদীর ঘাটে স্পিডবোট দুটি। ক্রুরা নির্দেশের অপেক্ষায়। লুকমান রশিদ এসে পৌঁছতেই সহকারী অধিনায়ক ফারুক আলী দ্রুত তার কাছে এগিয়ে এল। বলল, তীরে সৈন্য নামানোর কি এটা ওদের পূর্বপ্রস্তুতি জনাব? লুকমান রশিদ মাথা নেড়ে বললেন, না ফারুক, তা মনে হয় না। এভাবে কয়েকবার সৈন্য নামিয়ে ওরা দেখেছে। খুব কমই তারা আবার জাহাজে ফিরে যেতে পেরেছে। তাহলে? ফারুক আলী বলল। লুকমান রশিদ কিছু বলতে যাচ্ছিলেন এমন সময় ওয়্যারলেস রুম থেকে জামিল এসে সামনে দাঁড়াল। বলল, উপকূল আউটপোস্ট থেকে তারিক ভাই জানিয়েছেন উপকূলের ৪টি জাহাজ একটি বোটকে ঘিরে ধরে, কিন্তু বোটটি অদ্ভুত কৌশলে ৪টি জাহাজের বেষ্টনী থেকে বেরিয়ে আসে। বোটের কয়েকজন লোক উপকূলে উঠে এসেছে। তাদের লক্ষ্য করে গুলিবৃষ্টি ও কামান দাগা হচ্ছে। লুকমান রশিদের ভ্রু দুটি কুঞ্চিত হল। দ্রুত কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠোঁট ফাঁক করেই হঠাৎ উৎকর্ণ হয়ে উঠলেন। সবাই সেই সাথে কান পাতল। এক মর্মবিদারী, তীক্ষ্ণ, ছন্দময় সুর, পিসিডার নিজস্ব মহাবিপদ সাইরেন ভেসে আসছে। এই সাইরেন বাজানোর অধিকার শুধু পিসিডার কেন্দ্রীয় কমান্ডেরই। হঠাৎ লুকমান রশিদের মনে পড়ল বিকেলে পাওয়া এহসান সাবুরির একটি মেসেজ। আহমদ মুসা আজ রাতে জাম্বুয়াঙ্গো আসছেন। এই কথা মনে পড়তেই তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, ফারুক আলী, জরুরি অবস্থা ঘোষণা করো। আমি চললাম। সবাইকে নিয়ে তুমি উপকূলে এসো। খোদা হাফেজ। লুকমান রশিদ চোখের পলকে পাশের আস্তাবল থেকে একটি ঘোড়া টেনে নিয়ে
এক লাফে তার ওপর উঠে বসলেন। এক অস্পষ্ট সরু পথ ধরে ঘোড়া তীরের মতো এগিয়ে চলল উপকূলের দিকে। ফারুক আলীর পাশেই আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল আবিদ আলী, সুইসাইড স্কোয়াডের অধিনায়ক সে। তার দিকে চেয়ে ফারুক আলী দ্রুত কণ্ঠে বলল, তোমার স্কোয়াড নিয়ে ওর পেছনে যাও, আমরা আসছি। বলেই সে ছুটে গিয়ে বিউগুল তুলে নিয়ে মুখে ধরল। এদিকে আবিদ ছুটল উপকূলের দিকে তার ছোট্ট বাহিনী নিয়ে। লুকমান রশিদ ঘোড়ার পিঠে বসে অধৈর্য হয়ে উঠেছেন। শিক্ষিত ঘোড়া প্রভুর ইঙ্গিত বুঝে তীরের গতিতে এগিয়ে যাচ্ছে। তবু তার মনে হচ্ছে ঘোড়াটা যেন ঠিকমতো ছুটছে না। কিন্তু তিনি জানেন প্রাণীটির সাধ্যের বেশি নেই। বন প্রায় শেষ, আর মিনিট খানেকের রাস্তা। তারপরেই বালুময় ছোট্ট বেলাভূমি, এরপরেই সাগরের নীল পানি। মর্মবিদারী সেই সাইরেন থেমে গেছে। চারদিক নীরব নিস্তব্ধ। শুধু সামনের সাগরের দিক থেকে একাধিক ইঞ্জিনের ভারী শব্দ ভেসে আসছে। লুকমান রশিদ পিঠ থেকে বন্দুকটি নামিয়ে নিয়ে ওপরের দিকে একটি ফায়ার করলেন। মাত্র কয়েক সেকেন্ড, তারপর বেলাভূমির দিক থেকে একটি ফায়ারের শব্দ ভেসে এল। তারিকরা তাহলে পৌঁছে গেছে, মনে মনে বললেন লুকমান রশিদ। দেখতে পেলেন মাত্র ১০০ গজ দূরে বালুর ওপর কয়েকজন পড়ে আছে, আর কিছু দূরে তারিক ও তাজুল মূর্তির মতো দাঁড়িয়ে। লুকমান রশিদ এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়ে গেলেন বালুর ওপর পড়ে থাকা লাশগুলোর কাছে। লাগালাগি হয়ে এক সারিতে ৪টি লাশ বালুর ওপর পড়ে আছে। তারা সকলেই পেছন দিক থেকে গুলিবিদ্ধ। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তাদের শরীর। তাদের পেছনেই পড়ে আছে আর একজন। তার হাতে ইলেকট্রনিক সাইরেন ধরা। ডান হাতের বুড়ো আঙুলটি সাইরেনের ক্ষুদ্র সাদা বোতাম থেকে একটু আলগা হয়ে গেছে মাত্র। লুকমান রশিদ ব্যাকুলভাবে তাদের সকলকেই দেখলেন। না, আহমদ মুসা নেই। লুকমান রশিদ এবার অসীম জিজ্ঞাসা নিয়ে তাকালেন তারিকের দিকে। অবনত মস্তক তারিক মাথারা কিঞ্চিত উঁচু করে বলল, ওরা ৪-৫টি বোটে করে তীরে নেমেছিল। ওরাই ধরাধরি করে একজনকে বোটে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ বাকস্ফুরণ হল না লুকমান রশিদের। কয়েক মুহূর্ত মাথা নিচু করে থেকে ধীরে ধীরে চোখ তুললেন সাগরের দিকে। দূরে সাগরবক্ষ আলোকিত করে কয়েকটি হেডলাইট পূর্বে জাম্বুয়াঙ্গোর দিকে এগিয়ে যাচ্ছে। একদৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন লুকমান রশিদ। তার চোখে তখন আকুলতা নয়, আগুন। তারপর চোখ নামিয়ে ফিরে তাকালেন তিনি বালুর ওপর পড়ে থাকা রক্তাপ্লুত লাশগুলির দিকে। তিনি গভীরভাবে তাদের নিরীক্ষণ করলেন এবং প্রত্যেকের স্ট্যানগান এবং রিভলভারের ম্যাগাজিন পরীক্ষা করলেন। একটি গুলিও তাদের খরচ হয়নি। লুকমান রশিদ বললেন, তারিক, দেখো, আত্মরক্ষার জন্য এরা একটি গুলিও ছোড়েনি। মনে হচ্ছে সবাই মিলে এরা একজন কাউকে যেন আগলে বা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাকে আগলানোর দিকেই ছিল এদের লক্ষ্য, আত্মরক্ষা নয়। আত্মরক্ষা করতে চাইলে এরা এক জায়গায় এভাবে মারা পড়তে পারেন কিভাবে? মুহূর্তখানেক চোখ বুজে চিন্তা করে লুকমান রশিদ বললেন, হয়তো আহমদ মুসা আহত ছিলেন, চলবার ক্ষমতা তার ছিল না। তা না হলে তাকে আগলানো বা বহন করার প্রশ্ন উঠবে কেন? ফারুক আলী সব দলবল নিয়ে এসে পড়ল। উঠে দাঁড়ালেন লুকমান রশিদ। ফারুক আলীকে সব বলে নির্দেশ দিলেন, সাগরের এই বেলাভূমিতেই শহীদদের কবর দেওয়ার ব্যবস্থা করো। স্বাধীন মিন্দানাওয়ার জন্য এই বেলাভূমি হবে এক প্রেরণার প্রতীক। সেনাপতিকে, আন্দোলনের নেতাকে নিরাপদ করার জন্য দলের সকলের এমন নিঃশেষে প্রাণ বিসর্জনের নজির আমার জানা নেই ফারুক। একটু থেমে আবার তিনি বললেন, আমি চললাম। বোটটি ঘাঁটিতে পৌঁছাবার ব্যবস্থা করো। আমার মনে হয় আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের জাম্বুয়াঙ্গো সিটিতে পৌঁছতে হবে। আমি যাচ্ছি এহসান সাবরীর সাথে আলোচনার জন্য। লুকমান রশিদের ঘোড়া আবার ফিরে চলল আগের সেই সরু পথ ধরে। ভোরের স্নিগ্ধ তারা জ্বলজ্বল করছে পূর্ব আকাশে। এক মনোমুগ্ধকর সঙ্গীতের মতো ফজরের আজান ভেসে আসছে পিসিডার উপকূলীয় পর্যবেক্ষণ ঘাঁটি থেকে।